আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইকুয়াল লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শওকত মাহমুদ টিপু। প্রথমেই সংবাদ শিরোনাম। তৃতীয় দফায় আঘাত হানছে করোনা ভাইরাস, ইউরোপের দেশগুলোতে হু হু করে বাড়ছে সংক্রমণ। সারা হত্যাকাণ্ডের ঘটনায় সর্বোচ্চ ক্ষোভ, ব্রিটেনে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন জোরদার। অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে যুক্ত হচ্ছেন বিলেতের বাঙালি নারীরাও, মিলছে সাফল্য। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপের দেশগুলোতে বাড়ছে করোনার সংক্রমণ। পরিস্থিতি মোকাবেলায় ইতালিতে আবারও স্কুল, কলেজ, দোকানপাট, রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে নভেম্বরের পর পোল্যান্ডে আক্রান্তের সংখ্যা এখনও সর্বোচ্চ। জার্মানিতে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে। ফ্রান্সে 3 মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। করোনা মহামারীর বিস্তার রুখতে বছরখানেক আগে বিশ্বে প্রথমবারের মতো লকডাউনের ঘোষণা দিয়েছিল ইতালি। এরপর দেশটি দেখছে লাখো মানুষের মৃত্যু। মাঝখানে পরিস্থিতির সাময়িক উন্নতি ঘটলেও গত 6 সপ্তাহ থেকে আবারও বাড়ছে সংক্রমণ। এই সংক্রমণের হার দিনে 25,000-এ পেরিয়েছে। এই বাস্তবতায় সোমবার থেকে দেশটির অর্ধেকের বেশি অঞ্চলে স্কুল, দোকানপাট ও রেস্টুরেন্ট বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ইস্টার সানডের ছুটিতে 3 থেকে 5 এপ্রিলে পুরো দেশ জুড়ে থাকবে কঠোর লকডাউন। প্রধানমন্ত্রী মারিও দ্রাগি এই ঘোষণা দিয়ে বলেন, ভয়াবহ পরিস্থিতি এড়ানোর জন্য এর কোনো বিকল্প ছিল না। I'm aware that today's restrictions will have consequences on the education of your children, on the economy, and on everyone's mental health. But they are necessary to avoid a worsening of the situation that would require even stricter measures. কেবল ইতালি নয়, ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পোল্যান্ডে গত বছরের নভেম্বরের পর আক্রান্তের সংখ্যা এখন সর্বোচ্চ। অন্যদিকে জার্মানিতে শিশুদের মধ্যে করোনার নতুন ধরনের সংক্রমণ বাড়ছে ভীতিজনক হারে। ফ্রান্সেও 3 মাসের মধ্যে সংক্রমণের হার সর্বোচ্চ। তবে পরিস্থিতি মোকাবেলায় ইউরোপের কোনো কোনো দেশে ভ্যাকসিন কার্যক্রম তেমন আশাপ্রদ নয়। ব্রিটেনের সমান জনসংখ্যার দেশ ইতালিতে এখন পর্যন্ত 6 মিলিয়ন মানুষ ভ্যাকসিন পেয়েছে, যা ব্রিটেনের তুলনায় 1/4। এই বাস্তবতায় টিকা প্রদান কার্যক্রমকে জোরদার করতে ইউরোপের দেশগুলোর মধ্যে ভ্যাকসিনের সুষম বণ্টনের দাবিটি জোরালো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা, ইউকে। ব্রিটেনে এই মুহূর্তে সবচেয়ে বেশি উচ্চারিত নামটি হচ্ছে সারা এভারাট। 10 দিন আগে সাউথ লন্ডনে নিজের বাড়ির পথ থেকে নিখোঁজ হন এই তরুণী। এরপর গত বুধবার ক্যান্টের একটি জঙ্গলে তার মরদেহের খোঁজ পায় ম্যাট পুলিশ। সারা হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে শনিবার ম্যাট পুলিশ অফিসার ওয়েন কুজেন্সকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে হত্যা এবং কিডন্যাপের চার্জ আনা হয়। সারার মৃত্যুর ঘটনায় সর্বত্র দেখা দিয়েছে ক্ষোভ। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সারার মৃত্যুর প্রতিবাদে শনিবারের বড় আকারে জনসমাবেশের অনুমতি মেলেনি। তবুও শনিবার সন্ধ্যা থেকেই ক্ল্যাপহ্যাম কমনে সারার বাড়ির দরজায় হাজির হন শত শত মানুষ। ফুল আর প্লেকার্ড হাতে তারা স্মরণ করেন সারাকে। এদিকে সারার মৃত্যুয় ব্রিটেনের নারীর নিরাপত্তার প্রশ্নটিও জোরালো হয়েছে। Certainly, the messages that I've been having from women have been really powerful and important. The message I'm giving back to government is do something meaningful, or my committee will be holding your feet to the fire over why not. সম্প্রতি ঘোষিত ব্রিটিশ সরকারের বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে বিলেতে বাংলাদেশি কমিউনিটিতে চলছে হিসেব নিকেশ। এই প্রেক্ষিতে কনজারভেটিভ ও লেবার দলের রাজনীতিতে সম্পৃক্ত 2 বাংলাদেশি তাদের দৃষ্টিতে করেছেন বাজেটের বিশ্লেষণ। বাজেট নিয়ে মোস্তাক বাবুলের 2 পর্বের রিপোর্ট। আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন আবু সুফিয়ান। এবারে বাজেটে সেলফ এমপ্লয়েডদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে বলতে গিয়ে দেওয়ান মাহাদি এবং কাউন্সিলর খালেদ নূর। যারা এমপ্লয়েড না, যারা নিজের আয় নিজে করেন, নিজের বেটা নিজেকে কাভার করতে হয়, তো তাদের জন্য গুড নিউজ হচ্ছে গিয়ে তাদের জন্য 4th সাপোর্ট। এর আগে 3টা গ্রান্ট এসেছে, এটা হবে গিয়ে 4th গ্রান্ট, যেটা অনেকে ধরেছিলেন প্রথম গ্রান্টের পরেই শেষ হয়ে যাবে, কিন্তু এটা শেষ হয় নাই। 2nd গ্রান্ট দেওয়া হয়েছে, 3rd গ্রান্ট দেওয়া হয়েছে এবং আগামী মাস এপ্রিল থেকে 4th গ্রান্ট দেওয়া হবে। বিশেষ করে সেলফ এমপ্লয়েড যারা আছে, যারা ফার্লো পাচ্ছে যেটা ভালো অবস্থান, ঠিক আছে, বা যারা সেলফ এমপ্লয়েড আছে
তাদের বিষয়টাকে গভর্নমেন্টের পক্ষ থেকে একটু সিরিয়াসলি লক্ষ্য করা দরকার, বিশেষ করে মিনিক্যাব এবং যারা আছে ছোটোখাটো ব্যবসায়ী এই ধরনের যারা আছে যাদের সেলফ এমপ্লয়েড ইনকামটা ভেরি মিনিমাম, তাদের বিষয়টা গভর্নমেন্টের পক্ষ থেকে সিরিয়াসলি লক্ষ্য করা দরকার ছিল এবং আমি মনে করি এখনও সুযোগ আছে। সরকার এবারের বাজেটে ঘোষিত ফার্লো এবং বিএটি মৌকুফের সিদ্ধান্ত নিয়ে লেবার এবং কনজারভেটিভ দলের দুই স্থানীয় নেতার মন্তব্য হচ্ছে এমনতর। আমি মনে করি বিজনেস বিএটি যদি ফ্রিজ করার প্রস্তাবনা থাকে, আমি মনে করি এটা ভালো উদ্যোগ, কারণ অনেককে এটা হেল্প করবে। পাশাপাশি বিএটিকে পাশাপাশি বিজনেস রেট আমি মনে করি এটা উদ্যোগ পাশাপাশি গভর্নমেন্ট চিন্তা করা দরকার যেভাবে কাউন্সিলটার ক্ষেত্রে রাইজ না হয়, কারণ মানুষের এক্ষেত্রে সিরিয়াসলি ফাইন্যান্সিয়াল এফেক্ট পড়তেছে প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রে। যে ভিএটি যে রিডাকশন 5% হসপিটালিটি সেক্টরের জন্য, এটাও কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেনশন দেওয়া হয়েছে। ওয়ারেজ বিজনেস রেটের যে হলিডেটা এটা 1 ইয়ার মেয়াদি হবে। সো আমার মনে হয় সবগুলা সেক্টরের জন্য সব দিক থেকেই গভর্নমেন্ট থেকে প্রত্যাশার অনেক বাহিরে গিয়ে অনেক রকম ইনক্রেডিবল সাপোর্ট এই গভর্নমেন্ট থেকে আসছে। বাংলাদেশের দুই রাজনীতিবিদের কাছে জানতে চেয়েছিলাম আসন্ন লন্ডন মেয়র নির্বাচন যা আগামী 6 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিষয়টি এই দুই নেতা দেওয়ান মাহাদি এবং কাউন্সিলর খালেদ নূর তাদের ভাবনা। প্রথম কথা হচ্ছে গিয়ে লন্ডনের যে মেয়র পজিশন, এটা কিন্তু ভেরি ভাইটাল অ্যান্ড পাওয়ারফুল একটা এক্সিকিউটিভ পজিশন। এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে সরাসরি যে ইন্টারফেয়ার করার স্কোপটা খুব কম। এজ এ মেয়র যেটা উনাকে যেটা উনি প্ল্যান আউট করতে হবে কোন জায়গাতে উনার এক্সপেন্ডিচার কাট করবেন এবং কোন জায়গাতে উনি সাপোর্ট দিবেন। লন্ডন মেয়র বা যে কোনো মেয়রের পক্ষেই ফাইন্যান্সিয়ালি যে সবগুলা ওয়ার্ল্ডের সবগুলা মেজর সিটি এক্ষেত্রে এফেক্টেড হয়েছে। আমাদের লাইভলিহুড এফেক্ট করেছে, মানুষের যারা আছে সেলফ এমপ্লয়েড সবাইকে এফেক্ট করেছে, এবং এই বিষয়টাকে ডিল করা একটা মেয়রের পক্ষে আনলেস আনটিল সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভেনশন ইট ওয়াজ ইম্পসিবল ফর এনি কান্ট্রিজ টু রান। সরকার সর্বাত্মক চেষ্টা করছেন জনজীবনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে, আর সেটাকে সম্ভব করে তুলতে সাধারণের সহযোগিতার বিকল্প নেই। তাই তো সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভ্যাকসিন গ্রহণ করে নিজে সুস্থ থাকুন, পরিবার ও প্রতিবেশীকে সুস্থ রাখতে সহায়তা করুন। মুস্তাক বাবুল, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। সময়ের সাথে তাল মিলিয়ে অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে যুক্ত হচ্ছেন ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশি নারী উদ্যোক্তাগণ। ব্যবসায় মিলছে সাফল্য। ম্যানচেস্টারের কয়েকজন নারী উদ্যোক্তা জানাচ্ছেন তাদের অভিজ্ঞতার কথা। বিস্তারিত আমিনুল হক অয়েসের রিপোর্টে। নিঃসন্দেহে উৎসাহ এবং কর্মস্পৃহা একজন মানুষকে সাফল্যের দূরগোড়ায় পৌঁছে দেয়। পরিশ্রম ও সঠিক দিক নির্দেশনা অবধারিত বাধাকে অতিক্রম করতে সাহায্য করে। বর্তমান বিশ্বে প্রযুক্তির কল্যাণে ঘরে বসেও যে সফল উদ্যোক্তা হওয়া যায় তার অনেক উদাহরণ রয়েছে। বিশেষ করে নারীরা এই ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। ম্যানচেস্টারের সাইদা সাথী, মুন্নি তান্নি তেমনি কয়েকজন সফল নারী। শুরুটা কেমন ছিল শুনে আসি সাথীর কাছ থেকে। আমি সাইদা সুলতানা সাথী। বেসিক্যালি আমার 4 ইয়ার্স আগ থেকে আমার ইচ্ছা আছিল কি যে আমি একটা কিছু করতাম ঘর থেকে, যেহেতু আমার ছোট বাচ্চা, বাইরে যাওয়া সম্ভব না। আমার হাজবেন্ডটা স্কাফ আমার হাজবেন্ডের কাছ থেকে 120 পাউন্ড নিয়া তো 1 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ মার্কেট প্লেস থেকে বাল্লা সারা পাইছি, সোল্ড হয়েছে। এখন আর লোকাল হোলসেল থেকে আনি না, আমি ইন্ডিয়া থেকে অ্যান্ড পাকিস্তান থেকে আমি ডাইরেক্ট আমার ইন্টারন্যাশনাল। এদিকে মুন্নি বলেন, আমি মুন্নি আর আমার বোনের নাম তান্নি। আমরা ডিফারেন্ট জায়গা যেতাম, ডিফারেন্ট কালেকশন দেখতাম, আর খাওয়ার কিন্তু একটা আমরা হবি আছেন, আর ওখান থেকে আমরা স্টার্ট করছি বিজনেসটা। আর আমরা একটা মাইন্ডও চিন্তা করছি যে আমরা একটা অনলাইনে বিজনেস হলে কিলা হইব, আর একটা চিন্তা করি আমরা এই বিজনেসটা স্টার্ট করছি। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তান্নি বলেন, আমি তান্নি, আমরা যে হবি দিয়ে আমরা যে শপটা স্টার্ট করছিলাম অনলাইন বিজনেসটা, ওটারে আমরা চাইলাম একটু গ্রো করে একটা শপ ওপেন করতাম। আর আমরা যে বই নাই আসেন যারা জব করতা চাইরা তারারে একটা চান্স দিতাম জব করবার লাগিয়া। আর আমরা আপনার দোয়া আর সাপোর্ট চাইলাম যাতে ইন ফিউচারে একটা আমরা শপ খুলতাম পারি। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সাথী, মুন্নি তান্নিদের মতো উদ্যোক্তা হয়ে এগিয়ে আসে পরিবার তথা সমাজকে এগিয়ে নিতে। নারীরা যেন পিছপা না হন, সেই প্রত্যাশায় ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস, এটিএন বাংলা। চিরনিদ্রায় শায়িত হলেন জননন্দিত রাজনীতিবিদ সিলেট 3 আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরী। করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন তিনি। সিলেট থেকে আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম শফি জানান, শুক্রবার দুপুরে ঢাকা থেকে মাহমুদুজ্জামানের মৃতদেহ বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টারটি ফেঞ্চুগঞ্জ সার কারখানা মাঠে অবতরণ করে। এরপর সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আপামর জনসাধারণ ও দলের নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। পরবর্তীতে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
বিকেলে স্থানীয় কাশেম আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। ৬৬ বছর বয়সে আমরা সবাই শোকাহত। তিনি প্রবাসের জীবন ছেড়ে দেশে অবস্থান করে রাজনৈতিকভাবে অনেক চেষ্টা, অনেক পরিশ্রম করে নিজের একটি অবস্থান দাঁড় করিয়েছে। একজন খুব সাহসী লোক ছিলেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ছিলেন। সেই হিসাবে উনি একজন কর্মঠ লোক ছিলেন। ওনার অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। এই পবিত্র মাসে শুভ মেহরাজের দিনে আজকে শুক্রবার আজকে আমরা তার শেষ বিদায় জানাবো। সুতরাং আজকে সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে। তখন থাকছে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাওয়া যাত্রী ও বিমানের ক্রুদের মধ্যে করোনার নতুন ধরন শনাক্ত হচ্ছে। আমাকে হত্যার চেষ্টা চলছে বলেন কাদের মির্জা। প্রশাসনের বিরুদ্ধে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ। বিরতির পর আবারও স্বাগত, সাথে আছি আমি শওকত মাহমুদ টিপু। যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাওয়া যাত্রী ও বিমানের ক্রুদের মধ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মাঝে এই তথ্য জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। দেশে করোনার সংক্রমণ আবারও বাড়ছে। এরই মধ্যে ৩ মাস আগে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে কয়েকজনের দেহে। এ অবস্থায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এই জন্য কেউ অসন্তুষ্ট হবে। এ সময় তিনি আরও জানান, আগামী ১৭ থেকে ২৬ মার্চ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে করোনার এই পরিস্থিতিতে সবকিছুই করা হবে সীমিত পরিসরে। এটা আমাদের চিন্তার কারণ। আমাদের কিছু লন্ডন ফেরত যারা আসছিলেন তাদের মধ্যে কয়েকজন নতুন ভেরিয়েন্টটা দেখা দিয়েছে। আমি শুনেছি ইভেন যে এয়ারলাইন যে আসছে আর আমাদের এয়ার ক্রুর মধ্যেও সেইটা এসেছে। সো হুইচ ইজ মানে আমাদের উই হ্যাভ টু বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে আর কি না। তবে এখন আমরা এই 10 দিনে আমরা সীমিত আকারেই করছি স্বাস্থ্যবিধি মেনে। এই জন্য সবাইকে দাওয়াত দেওয়া হবে না, স্বল্প সংখ্যক লোককে দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 5টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। অনেকগুলো MOU সই হবে, বিভিন্ন দেশের সাথে সই হবে, চুক্তি হবে, সব ভারতের সাথেও হবে। আমাদের সরকারের প্রতি যেহেতু অন্যান্য সরকার প্রধান সরকারের অত্যন্ত কি বলবো কনফিডেন্স আছে, বিশ্বাস আছে, সেই জন্য এতগুলো হেড অফ গভর্নমেন্ট, হেড অফ স্টেট আসতেছেন এবং এতগুলো সরকার প্রধান আমাদের এই অনুষ্ঠানে আপনার পার্টিসিপেট করতেছে। দিস ইজ এন অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ। বিগত সময়ে বিভিন্ন দেশের সাথে হওয়া চুক্তি বাস্তবায়নের বিষয়ে জোর দেওয়া হবে বলে জানান ডক্টর AK আব্দুল মোমেন। ইভেন যে এয়ারলাইন যে আসছে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতির আলোচিত চরিত্র হলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদির মির্জা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই এবার অভিযোগ করলেন তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। আরও থাকছে রিপোর্টে। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা অভিযোগ করেছেন তাকে হত্যার চেষ্টা চলছে। প্রশাসন প্রতিনিয়ত তার নেতাকর্মীদের হয়রানি করছে। বসুরহাট পৌরসভায় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত কয়েকদিনে তার 7 থেকে 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে অনেকের বাড়িতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ, ডিবি। এছাড়া সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির ও CNG অটো রিকশা চালক আলাউদ্দিন হত্যার ঘটনা গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করেছেন কাদের মির্জা। প্রত্যেকটা কর্মীর বাড়িতে ডিবি এবং অন্যান্য বাহিনীর লোকজন দাওয়া করছে। এখানে একতরফাভাবে সবকিছু প্রশাসন আমার বিরুদ্ধে আজকে নোয়াখালীর একরাম, তারপরে এই যে নিজামাজারি, তাদের অস্ত্র, এগুলো আমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। তারপরে তারা এখনো আমাকে হত্যা করার জন্য গতকালকেও একদম সত্যি বাড়িতে মিটিং করছে।
সিলেট 3 আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে ব্রিস্টল শাহজালাল মসজিদে শুক্রবার বাদ জুমা এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মরহুম মাহমুদুজ্জামান চৌধুরী একসময় ব্রিস্টল বাদ সাউথ ওয়েস্টের বাসিন্দা ছিলেন। ব্রিস্টল থেকে খায়রুল আনাম লিঙ্কন জানান, দোয়াপূর্ব স্মরণ সভায় সমাজসেবায় মরহুমের বিভিন্ন অবদান তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুসলে আহমেদ, আতিকুর রহমান, মখলিস মিয়া, কামরুল ইসলাম, জিয়াউল হক। দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান। স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে আয়োজনে মহান 7ই মার্চ জাতীয় দিবস পালন করা হয়েছে। স্পেনের প্রতিনিধি বনি হায়দার মান্না জানান, অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হারুন আর রশিদ বলেন, পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য। দূতাবাসের প্রথম সচিব তাহসিন আফরিন শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাস কর্মকর্তা রেদওয়ান আহমেদ, মুতাসিমুল ইসলাম। এর আগে কাউন্সিলর চার্জ দ্য অ্যাফেয়ার্স এটিএম আব্দুর রউফ দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও 1 মিনিট নীরবতা পালন করেন। এবার জানিয়ে দিচ্ছি লন্ডন সহ ব্রিটেনের প্রধান শহরগুলোর রবিবারের সম্ভাব্য তাপমাত্রা। লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি, ও 7 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামে সর্বোচ্চ 9, সর্বনিম্ন 6। কার্ডিফের সর্বোচ্চ 11, সর্বনিম্ন 8। ম্যানচেস্টারের সর্বোচ্চ 8, সর্বনিম্ন 6। এডিনবারায় সর্বোচ্চ 8, সর্বনিম্ন 2। পোর্টসমাউথে সর্বোচ্চ 11, সর্বনিম্ন 7। নিউক্যাসেলের সর্বোচ্চ 9, সর্বনিম্ন 2 এবং বেলফাস্টের সর্বোচ্চ 10 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে শিরোনাম আরেকবার। তৃতীয় দফায় আঘাত হানছে করোনা ভাইরাস। ইউরোপের দেশগুলোতে হু হু করে বাড়ছে সংক্রমণ। সারা হত্যাকাণ্ডের ঘটনায় সর্বত্র ক্ষোভ। ব্রিটেনের নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন জোরদার। অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে যুক্ত হচ্ছেন ব্রিটেনের বাংলাদেশি নারীরাও, মিলছে সাফল্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।